হৃদিতা খুবই শান্তশিষ্ট, নম্রভদ্র, মিষ্টি একটি মেয়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে। খুবই মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। স্কুল জীবন, কলেজ জীবন পার করে আজ সে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। অনেক কাঠখড় পড়িয়ে সে এই অবস্থানে পৌঁছতে পেরেছে। বাবা তো চেয়েছিল মেট্রিক অবধি পড়াবে, কিন্তু হৃদিতার মা আসমা বেগম চেয়েছিলেন মেয়েকে উচ্চশিক্ষিত করবে, কারণ সে চায় না তার মেয়ে তার মতো জীবন কাটাক। মা ছিল এই ক্ষেত্রে বড় সাপোর্টার। সাথে আরেকজন ব্যক্তি ছিল, সে ছিল তার বড় মামা। হৃদিতা ছিল তার নানুবাড়ির ফ্যামিলির প্রথম সন্তান। নানুবাড়ির সবার খুব আদরে সে। নানা নানি খালামণিরা মামারা খুব আদরে বড় করে। তার বড় মামা তার জীবনের প্রথম শিক্ষক। হৃদিতার খুব শখ ছিল বড় হয়ে নিজের পড়ালেখার খরচ সে নিজে চালাবে, তাই ক্লাস 10 থেকেই সে টিউশনি করায় টুকটাক। মেট্রিক পাশের পর কলেজে সে রীতিমতো বাবার পায়ে ধরে কান্নাকাটি করে ভর্তি হয়েছে। তার বাবা চায়নি সে আর পড়ুক। তার কাছে মেয়েকে উচ্চশিক্ষিত করা নিরর্থক, কারণ মেয়েকে সে কষ্ট করে পড়াবে, আর বিয়ের পর মেয়ে তো শ্বশুর শাশুড়ি আর স্বামীকে চাকরি করে খাওয়াবে, তার কি লাভ হবে, এই যুক্তি দাঁড় করিয়েছিল সে। যাই হোক, তারপর হৃদিতার বড় মামা হৃদিতার বাবাকে বুঝিয়ে শুনিয়ে হৃদিতার কলেজে পড়ার ব্যবস্থা করে কলেজ থাকাকালীনও হৃদিতা টিউশনি করত। নিজের দরকারি যা লাগতো কিনত। অনেক সংগ্রাম করে সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি দোরগোড়ায় দরকার ভর্তির টাকা। হৃদিতার দরকার ভর্তি ফি, বাকি খরচ সে তার টিউশনি করে সামলাবে। বাবার কাছে চাইতেই সোজা ভাষায় মানা করে দেয়। হৃদিতা খুব মিনতি করে, কিন্তু তার বাবা দিতে নারাজ। হৃদিতা বলেছিল, বাবা, তুমি শুধু ভর্তির টাকাটা দাও, বাকিটা আমি ম্যানেজ করে নিব। তুমি ধার দাও, আমি সামনের মাসে বেতন থেকে তোমার ধার মিটিয়ে দেব। আমি তোমাকে আর পড়াবো না। তোমার যদি এত ইচ্ছে তাহলে ভিক্ষা করে জোগাড় করো, আমি 1 টাকা দিব না। এই কথা শুনে হৃদিতা খুব কষ্ট পেয়েছিল। সে কি এতটাই মূল্যহীন তার বাবার কাছে তাকে ভিক্ষা চাইতে বলল? সেই রাতে হৃদিতা খুব কেঁদেছিল। কোনো বাবা মেয়েকে এমন কথা বলতে পারে হৃদিতার জানা ছিল না। তার বিপদে তার পাশে দাঁড়ায় তার মামা। সে হৃদিতার ভর্তি ফি দেয়, আর তার বাবাকে বোঝায় সে হৃদিতাকে পড়তে দেয়া হোক। যাই হোক, অনেক স্ট্রাগল করে অবশেষে সে ভার্সিটিতে ভর্তি হয়। আজ তার ভার্সিটিতে প্রথম দিন। এসব ভাবতে ভাবতেই সে কখন ভার্সিটির গেটে পৌঁছেছে খেয়ালেই নেই। রিস্কার বেলের আওয়াজে তার সম্বিত ফিরে। ও আপা মনি, ভাড়াটা দেন। ও হ্যাঁ, সরি মামা, ভুলে গেছি। এই নিন মামা, এই নিন চকলেট। চকলেট কেন আপা মনি? আজকে আমার ভার্সিটির প্রথম দিন, আর আমার আজ স্বপ্ন পূরণ হয়েছে, তাই। আপনার মতো আমার একটা বোন ছিল, তার অনেক ইচ্ছা ছিল ভার্সিটিতে পড়বে, কিন্তু হঠাৎ 7 দিনের জ্বরে মারা যায় আমার কলিজার টুকরা বোনটা। আপা মনি, আমার ভাড়া লাগতো না। সে কি মামা, আপনি কষ্ট করেছেন আর এটা আপনার প্রাপ্য। আচ্ছা আপা। হৃদিতা ভাড়া মিটিয়ে ভার্সিটিতে ঢোকে। তার অনেক নার্ভাস লাগছিল, কেমন ভয় ভয় করছিল। সে চারপাশটা দেখছিল, তার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছিল। তার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সে প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্টে চান্স পেয়েছে। গুটি গুটি পায়ে হেঁটে ক্লাসরুমে যায়। মেয়েটা খুবই মিশুক, তাই পরিচিত হতে বেশি সময় লাগেনি। তার সবচেয়ে বেশি ভালো বন্ধুত্ব হয় মিথিলা নামের মেয়েটির সাথে। ক্লাসে সবাই পরিচিত হচ্ছিল, প্রফেসর সবার নাম পরিচয় জানছিল। সবাই পরিচিত হওয়ার পর হৃদিতার পালা আসে। এই যে সুইট গার্ল, তোমার নাম বলো, আমরা পরিচিত হই। আমি আরশিফা হৃদিতা। বাহ, খুব সুন্দর নাম। নামের মধ্যে মিষ্টি তুমি। তোমার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা। বলো কি, এ তো সাংঘাতিক ব্যাপার। শুনেছি কুমিল্লার মানুষ ভয়াবহ। মোটেই না স্যার, তারা খুব অমায়িক আর অতিথি পরায়ণ। সব জায়গায় ভালো খারাপ মিলেই থাকে। বাহ, তুমি তো চমৎকার কথা বলো। পাশ থেকে একটা ছেলে বলে ওঠে। ছেলেটির নাম সম্ভবত আহান। স্যার, সব কুমিল্লার রসমালাইয়ের কামাল। কুমিল্লার মানুষ আর যাই হোক, মিষ্টি কথা জানে। তখনই স্যার বলে ওঠে, হৃদিতা, তোমার দায়িত্ব আমাদের সবাইকে কুমিল্লার বিখ্যাত রসমালাই ট্রিট দেওয়া। ক্লাস শেষে হৃদিতা বাসায় যায়। খুব সুন্দর ছিল তার প্রথম দিন। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসতেই আসমা বেগম মেয়ের কাছে আসে। রিদি, কেমন গেল তোর প্রথম দিন? খুব ভালো মা, আমার এখনো স্বপ্নের মতো লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। মন দিয়ে পড়ালেখা কর, আর তোর বাবাকে প্রমাণ করে দে। মা,
তুমি আমার পাশে থেকো। দেখিয়ে দে, আমি তো আছি তোর সাথে। আয় খাবি, আয়। পড়তে যাবি তো আবার? আয় খেয়ে নে। আরাফ কই, কলেজে গেছে নাকি? নবাবজাদা তো কলেজ থেকে এসেই খেলতে গেছে। তার কাজই তো খেলা আর গেম, এটাকে নিয়ে কোনো আশা নেই। মা থাক, বাদ দাও। ওর জন্য বার্গার এনেছিলাম, ওকে দিও। দিদি, কেন তুই বাড়তি খরচ করছিস মা? বলতো, টিউশনি করে চলিস, কত কাজে লাগে। আমি ভাবছি জামা কাপড় সেলাইয়ের কাজটা ধরবো। বেশি দিতে না পারি, অল্প দিয়ে তো তোর পাশে থাকতে পারবো। মা তুমি ভেবো না তো, সব ম্যানেজ হয়ে যাবে। খেতে দাও, ক্ষুধা লেগেছে। আমি নামাজটা আদায় করে আসছি। টিউশনি থেকে ফিরে বিছানায় গা এড়িয়ে দেয় রিদিতা। মিথিলার সাথে কথা বলছিল মেসেঞ্জারে, তখনই একটা আইডি থেকে মেসেজ আসে। রিহান নামের একটা ছেলে। রিদিতা ভ্রুকুসকে ভালো করে ছেলেটার প্রোফাইল পিকচারটা দেখছিল। ছেলেটা দেখতে মোটামুটি লম্বা, শ্যামবর্ণের। হ্যালো রিদিতা, কেমন আছো? রিদিতা পাত্তা দিচ্ছিল না। রিদিতা নিজের আপন মনে ফেসবুক স্ক্রল করছিল, কিন্তু ছেলেটা বড্ড ছেঁচড়া টাইপ, অনবরত টেক্সট করেই যাচ্ছে। রিদিতা রীতিমতো বিরক্ত, নিজের বিরক্তিকে চাপা রেখে টেক্সটের রিপ্লাই করল। ভালো। তোমার নামটা খুব মিষ্টি, আর তুমিও। রিদিতা এবার ভীষণ বিরক্ত হলো। এর আসল মোটিভ কি? রিহান বলে উঠল। তোমাকে প্রথম দেখেই ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবাসি। রিদিতা মনে মনে বলে ওঠে। বদ ছেলে, আমাকে চিনিস না, জানিস না, ভালোবেসে ফেলেছিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। পর মুহূর্তেই সে রিপ্লাই করে। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমার ভালোবাসাটা হচ্ছে অন্যরকম ভালোবাসা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ওকে, তাহলে মরে যান, আর 40-এ দাওয়াত দিন। এইভাবে বলতে পারলা ঋতু? ওহ হ্যালো, আমার নাম হৃদিতা, কল মি হৃদিতা, ওকে? আমি না হয় ভালোবেসে ঋতু বলে ডাকবো। কেমন ছ্যাঁচড়া পাবলিক রে বাবা, ইচ্ছে করছে লাথি মেরে নাগাল্যান্ড পাঠিয়ে দিই যত সব আজাইরা পাবলিক। রিদিতা আবারও বলে। আপনি এত আহাম্মক কেন? আহাম্মক কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি। আই ক্যান লিভ উইদাউট ইউ। তুমি রাজি না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কি অদ্ভুত, এ তো রীতিমতো হুমকি দিচ্ছে। রিহান একটা ছবি দিয়ে বলে। রিদিতা, তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। দেখো, আমার হাতে তোমার নাম লিখেছি। রিদিতার বুঝতে বাকি নেই যে এই ছেলেটা যে ঢপ দিচ্ছে। রিদিতা রিপ্লাই করে। আপনি যে ছবিটা গুগল থেকে নামিয়ে ব্ল্যাকমেইল করছেন, কাল এটা আমি ডিপার্টমেন্ট হেডকে দেখাবো, তারপর বুঝতেই পারছেন কি হবে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই ভেবেছিলাম এইভাবে বললে তুমি রাজি হবে। রিদিতা চরম বিরক্ত নিয়ে বলল। গো টু হেল। সাথে সাথে ছেলেটিকে ব্লক করে দিল। কোথা থেকে যে এসব পাগলের আমদানি হয়, মেজাজটাই বিগড়ে দিল যত সব। মাথাটা খুব ব্যথা করছে, কফি খাওয়া যাক, মাইন্ড ফ্রেশ হবে। রিদিতা এক কাপ গরম কফি নিয়ে আর একটা উপন্যাস নিয়ে বসেছে। এই মুহূর্তে এটাই একমাত্র মেজাজ ঠান্ডা করার উপায়। ফজরের আজান পড়তেই রিদিতা ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়। তারপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপর ছাদে চলে যায়। রিদিতার ভোরের এই মিষ্টি বাতাসটা খুব ভালো লাগে, আর ভোরে প্রকৃতি যেন অন্যরকম রূপ ধারণ করে, যা রিদিতাকে খুব আকৃষ্ট করে। আসমা বেগম নাস্তা বানিয়ে রিদিতাকে ডাক দেয়। ও তখন পড়ছিল টেবিলে বসে। রিদি, আয় খেয়ে নে মা তাড়াতাড়ি। তোর তো আবার ভার্সিটির বাস চলে আসবে, তখন তাড়াহুড়া লাগবে। আসছি মা। রিদিতা লাল একটা সালোয়ার কামিজ পরে নেয়, তারপর সবগুলো চুল উঠিয়ে একটা ঝুঁটি করে নেয়। ব্যাগপত্র গুছিয়ে নাস্তা করতে আসে। আজকে তোর পছন্দের আলুর দম আর পরোটা করেছি। মা, খুব মজা হয়েছে, আমি আসি তাহলে। রিদিতার বাবার রুম থেকে বের হয়ে গম্ভীর মুখে বলে ওঠে। এত বড় কি জজ ব্যারিস্টার হয় নাকি আমি দেখব? মেয়ে মানুষ এত পড়ানো ভালো না। রিদিতার খুব কষ্ট লাগে। কষ্ট এটা নয় যে তার বাবা তার পড়ার খরচ দেয় না, কষ্ট এটাই যে রিদিতাকে খুব অবহেলা করে। এ কেমন বাবা যে মেয়ের ভালো চায় না? কই, ওর বান্ধবীদের বাবারা তো এমন না। এগুলো কেমন কথা? নিজের সন্তানরা কেউ এইসব বলে বাবা হইয়া? সেই ছোটবেলা থেকে দেখে আসছে তার মা তাদের দুই ভাই বোনের পড়ালেখার খরচ বেতন বাবার কাছ থেকে নিত ঝগড়া করে। মাঝে কত মার খেয়েছে তাদের দুই ভাই বোনের পড়ার খরচ জোগাতে। রিদিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পা বাড়ায় ভার্সিটির উদ্দেশ্যে।
রিদিতা ভার্সিটিতে ক্লাসে ঢুকে রীতিমতো অবাক। রিহানকে এক পায়ে কান ধরে দাঁড় করানো হয়েছে। রিদিতার বেশ হাসি পাচ্ছে, বেশ হয়েছে, খুব শখ না ফ্লাইটিং করার। মেয়ে দেখলে ছ্যাঁচড়ামো শুরু হয়, কিন্তু একে কান ধরে দাঁড় করিয়ে রাখার রিজন কি? এই মিথিলা, এর এই অবস্থা কেন? আর বলিস না, আমাদের ডিপার্টমেন্টের সব মেয়েদের বিরক্ত করেছে, বিভিন্ন হুমকি ধামকিও দিয়েছে। বলিস কি? কাল রাতে তো আমার সাথেও একই কাহিনী ঘটেছে। এই ছেলে তো মহা শয়তান, ওকে পুলিশে দেওয়া উচিত। একে গণধুলাই দেওয়া উচিত। ওদের কথার মাঝেই আহান ওদের সামনে এসে দাঁড়ায়। ছেলেটা দেখতে ভালোই সুদর্শন। হে রিদিতা, তোমাকেও কি এই ফাজিলটা ডিস্টার্ব করছে নাকি? তার বলতে আচ্ছা করে একে সাইজ করা উচিত। কিরে ভাই, তোর তো দেখি বড়ই দুঃসাহস। আজকে তোর একটা অবস্থা করতেই হচ্ছে। বল, আজ থেকে সব মেয়ে আমার বোন, আমি তাদের ভাই। প্রিয়াম রিহানকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে সব মেয়ে আমার বোন, আর আমি তাদের ভাই। আর কোনোদিন কাউকে ডিস্টার্ব করবো না, এই আমি শপথ করলাম। রিদিতা আর মিথিলা হাসতে হাসতে কুপকাত। ক্লাস শুরু হতেই একটা নোটিশ আসে। এত দ্বারা সকল শিক্ষার্থী অবগতির জন্য জানানো যাচ্ছে যে সোমবার নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সবার উপস্থিতি কামনা করা হচ্ছে। বাহ, নবীনবরণ হবে, আমি তো খুব এক্সাইটেড। রিদিতা, তুই আসবি তো? অবশ্যই আসবো। আমরা শাড়ি পরবো, ঠিক আছে? ওকে দোস্ত। ওই, তোরা কেউ নাচে গানে নাম দিবি না? না গো, আমি নাচ গানে নেই। আমার বেশি মানুষ দেখলেই নার্ভাস লাগে, হাত পা কাঁপে। আমিও মনে করি এগুলো বাড়তি ঝামেলা। তার চেয়ে ভালো আমরা রিল্যাক্স ভাবে আসবো, ঘুরবো ফিরবো, তারপর বাড়ি যাব। ওকে, তাহলে আমি যাচ্ছি। নবীনবরণের দারুণ আকর্ষণ আছে, আমি তো তার জন্য উতলা হয়ে আছি। কি এমন আকর্ষণ আছে শুনি? শুভ্রম ভাইয়ের গান। এটা আবার কি এমন স্পেশাল? এক বড় ভাই গান গাইবে? কি বলো তুমি রিদিতা? তুমি তো দেখি কিছুই জানো না। আমার কি জানাটা উচিত ছিল? এ তো দেখি ঘোর অন্যায় করে ফেলেছি। তা বলো শুনি, কি এমন ব্যক্তি সে? রিদিতার কথাই অথই বলে ওঠে, আবরাম চৌধুরী, শুভ্রর নাম তার। ভার্সিটি সিনিয়র, বড় ভাই অনার্স ফাইনাল ইয়ারে পড়ে, ব্রিলিয়াল স্টুডেন্ট, টিচারদের চোখের মণি, দেখতে ভীষণ হ্যান্ডসাম, বলা যায় ভার্সিটির হার্টথ্রব সে। বড় ভাইদের স্নেহের, জুনিয়রদের শ্রদ্ধেয় ভাই, মেয়েদের ক্রাশ, বন্ধুদের প্রাণ। শুভ্রম ভাইয়ের মতোই প্রাচুর্য তার, আর আমারও ক্রাশ সে। আমি তো তার দিও না। অথই বলছিল আর ওর চোখ জলজল করছিল। তুমি তো দেখি তার ব্যাখ্যা দিতে দিতে হার্ট অ্যাটাক করবা। দম নাও, তুমি অনেক হাইপার হয়ে যাচ্ছ, রিল্যাক্স। তখনই একজন এসে সবাইকে ডাক দেয়, সবাই চলো, শুভ্র ভাই সবাইকে ক্যাম্পাস মাঠে যেতে বলেছে, গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। চলো চলো বলেই অথই দৌড় লাগায়। আস্তে পড়ে যাবো তো। তারা তস সইছে না। মিথিলা আর রিদিতা হাসতে হাসতে শেষ। চল রিদিতা, দেখে আসি জাতীয় ক্রাশকে। চলো। এমন মহান ব্যক্তিকে তা তো একবার দেখতেই হয়। সবাই মাঠের দিকে যেতে লাগলো। সবার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে। জুনিয়ররা ভাই ভাই করছে যেন কোনো প্রেসিডেন্ট আসে। কি ব্যাপার মিথিলা, বলো তো? যেমন অ্যারেঞ্জমেন্ট চলছে মনে হচ্ছে কোনো প্রেসিডেন্ট আসছে। তখনই বৃষ্টি নামের একটি মেয়ে বলে উঠল, শুভ্রব ভাই প্রেসিডেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। বাপরে, তার তো দেখি মেলা দাপট। ওই তো শুভ্রব ভাই আসছে। তৎক্ষণাৎ রিদিতার ফোন আসে। ও ফোন রিসিভ করে কথা বলছিল, আর ওর পাশ কাটিয়ে শুভ্র বটতলার মেন পয়েন্টে এসে দাঁড়ায়। সবার নজর তার দিকে। মেয়েরা হা হয়ে তাকিয়ে দেখছিল। সুঠাম দেহ, লম্বা চওড়া, একদম পারফেক্ট হাইট, পরনে কালো ডেনিম শার্ট, হাতে ব্ল্যাক বেল্টেড ঘড়ি, ফর্সা গায়ের রং। ফর্সা বলতে যে শুধু ফর্সা তা নয়, একদম শুভ্র সাদা। গালে হালকা কালো বাদামি রঙের খোঁচা খোঁচা দাড়ি, গাঢ় লাল টকটকে ঠোঁট, মাথায় ঝাঁকড়া ঘন সিল্কি চুল, কপালে এসে পড়েছে চোখগুলো হালকা নীল রঙের ডাগর ডাগর, সুন্দর স্নিগ্ধ ঘন পল্লব বিশিষ্ট চোখ, ঠোঁটের কোণে হালকা মিষ্টি হাসি। এক কথায় যেন উত্তম সুদর্শন পুরুষ। মিথিলা তো অবাক হয়ে দেখছে। সত্যি তো, একে দেখে মেয়েরা ফিদা হবে না তো কি হবে? অথই তো খুবই কম প্রশংসা করেছে মনে হচ্ছে। এই রিদিতা, কিরে, এই মেয়ে কোথায় গেল?
বটতলার মঞ্চে শুভ্রব এক হাতে শার্টের হাতা গুজে স্টাইলিশ ভঙ্গিতে উঠে দাঁড়ায়, মাইকটা হাতে নিয়ে বলে, সবাইকে এখানে জমায়েত হওয়ার জন্য ধন্যবাদ। সকল ফ্রেশার্স, জুনিয়র ভাই বোনদের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আগমনে এই ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠেছে। আপনাদের স্বাগতম করার জন্য নবীন বরণের বিশেষ আয়োজন করা হয়েছে। একটু থেমে আবারও বলে, অনুষ্ঠানটা সুন্দরভাবে প্রেজেন্ট করার দায়িত্বটা আমাদের সকলের। সবার সম্মিলিত অংশগ্রহণ কামনা করছি। যারা যারা নাচ, গান, অভিনয়, সাংস্কৃতিক কার্যক্রমে নাম দিতে রাজি, তারা সবাই অডিটোরিয়ামে নাম এন্ট্রি করানোর জন্য বলা হচ্ছে। এবারের আয়োজনে থিম হচ্ছে বাঙালিয়ানা, আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের আচার অনুষ্ঠান। এটাই হবে আমাদের অনুষ্ঠানের মেইন থিম। আশা করি সবাই তা মেনটেন করবেন। মেয়েরা তার অ্যানাউন্সমেন্ট শুনবে কি তার দিকেই তাকিয়ে সবাই হা হয়ে আছে। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনারা সকলে অবগত হয়েছেন। আজকের মতো এখানে আলোচনা শেষ করা হলো। পেছন থেকে সাদাব বলে উঠল, শুভ্র, তোকে আসিফ স্যার ডাকছে, গুরুত্বপূর্ণ মিটিং আছে বললো। হ্যাঁ যাচ্ছি, তোরা এই দিকটা সামলা। ইস, কি হ্যান্ডসাম, চোখ যেন সরছিল না। আমি তো পুরোই ক্রাশিত হয়ে গেছি। আসলে এত ড্যাশিং, মাই গড। আচ্ছা রিদিতা, কোথাও ওকে দেখেছিলেন যে? আমিও তো ওকে খুঁজছি, চলে গেল নাকি? এই তো মা ফোন করেছিল, তাই কথা বলতে গিয়েছিলাম। তুই তো মিস করে গেলি। কি হ্যান্ডসাম দেখতে, কি বলবো দোস্ত। তুইও দেখি যে বাকিদের মতোই পাগল হয়ে গেলি। ছেলেরা একটু সুন্দর হলেই মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়। আমি এত মাতামাতির কিছুই দেখি না। আচ্ছা রিদিতা কোথায়? ওকে কোথাও দেখছি না যে। তুমি কি রিদিতা? হ্যাঁ আসলে তুমি দেখোনি তো, তাই বলছো। দেখলে তুমিও ক্র্যাশ খেতে। তোমরা বেশি বাড়াবাড়ি করছো। আচ্ছা আমাকে যেতে হবে, আম্মু অসুস্থ হয়ে পড়েছে। আমি গেলাম, হ্যাঁ বাই। আচ্ছা আমিও যাব, চল। আর তো মনে হচ্ছে না ক্লাস হবে। রিদিতা রিক্সা নিয়ে বাসায় রওনা হয়। মিথিলা আর রিদিতার বাসা প্রায় কাছাকাছি, তাই দুজন একসাথেই ফিরছিল। মিথিলা সারা রাস্তা শুভ্রব নাম জপতে জপতে আসছিল আর রিদিতাকে পাগল করে যাচ্ছিল, কিন্তু রিদিতার কোনো হেলদোল নেই। রিদিতা এই এক কথা শুনতে শুনতে চরম বিরক্ত। ওর ইচ্ছে করছিল মিথিলাকে এই মুহূর্তে রিক্সা থেকে ধাক্কা মেরে ফেলে দিতে, বাট আফসোস সে পারছে না। রিদিতা বাসায় পৌঁছে দেখে তার মা খুব অসুস্থ, প্রেশার ফল করেছে, তাই আর দেরি না করে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে বিকেল 4টা। রিদিতা ওর মাকে বাসায় রেখে চলে যায় টিউশনিতে। আসমা বেগম মেয়ের এই কষ্ট সহ্য করতে পারে না, সে শুধু কাঁদে আর দোয়া করে। আমার মেয়েটা কত কষ্ট করছে, খাওয়ারও সময় নেই, এভাবে কি বাঁচবে? হে আল্লাহ, ওর জীবনে এমন একজন সুপুরুষ জীবনসঙ্গী দিও যেন আমার মেয়েটাকে সারা জীবন আগলে রাখে। রাত 9টায় রিদিতা টিউশন শেষ করে বাসায় আসে। আজকে সে খুশি, কারণ আজ সে নতুন 2টা টিউশনি পেয়েছে। এরকম যদি রোজ প্রেমের প্রস্তাব না এসে টিউশনের প্রস্তাব আসতো, দিল খুশ হয়ে যেত। তখনই আসমা বেগম আসে রিদিতার রুমে। কিরে মা, এত খুশি যে তুই? মা, 2টা টিউশনের অফার পেয়েছি, বড় ক্লাসের, বেতনও ভালো। তাই ভাবছি যে দুজনকে বাদ দিয়ে দিব, তাহলে প্রেশারটা কমবে। যাক ভালো, তোর নাস্তার কফি গরম করে দিলাম, খেয়ে নিস। তুমি রেখে যাও। রিদিতার সবচেয়ে পছন্দের জায়গা হলো ওর রুমের বারান্দা। দক্ষিণ দিকে হওয়ায় বাতাস খুব ভালোই আসে। রিদিতা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকে, বাতাসটা তার ভালো লাগছে। আর কিছু একটা ভাবছিল, তার ভাবনায় ছেদ ঘটায় একটা ফোন কল। হ্যালো রিদিতা। বলো মিথিলা। তোকে তো বলতে ভুলেই গেছিলাম, নবীন বরণের থিম হচ্ছে সম্পূর্ণ বাঙালিয়ানা, শুভ্র ভাইয়ার করা হুকুম। তো তুই কি পরবি? লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি। একথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে মিথিলা। রিদি, তুই ভালোই মজা করতে পারিস। আমি ভাবছি যে তোকে কেমন লাগবে অ্যাকচুয়ালি। কেমন লাগবে? পুরাই হট। আবারও হাসিতে ফেটে পড়ে মিথিলা। তুই কি হাসতেই থাকবি? তুই ফোন রাখ, তারপর হাস। হাসা শেষ হলে আবার আমায় কল করিস। এই না শোন, জানিস শুভ্র ভাইয়াকে না আমি ভুলতেই পারছি না। একটা মানুষ এত সুন্দর কি করে? আল্লাহ তাকে এইভাবে বানাইছে, তাই সে সুন্দর। তা ঠিক আছে, তাই বলে এত সুন্দর? শুভ্রবের চামচি তোকে দাঁড়া, ওর গলায় ঝুলিয়ে দেব আমি। আমি রাজি।
মিথিলার সাথে কথা বলা শেষে হৃদিতা ফোনটা রাখে কৌতূহলী হয়ে ভাবতে থাকে। কে এই শুভ্রম যার জন্য মেয়েরা এত দিওয়ানা? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। ইস, মা যদি তখন কল না দিত তাহলে হয়তো দেখা মিলতো। বাট ছেলের নামটা বেশ শুভ্রম, হুমায়ুন আহমেদের উপন্যাসের শুভ্রের মতো। শুভ্রমের কথা ভাবতে ভাবতে আকাশের দিকে তাকায়। আজ আকাশে চারটা বেশ আলোকিত হয়ে আছে, মনে হচ্ছে আজ জ্যোৎস্না রাত। এই জ্যোৎস্না রাত নিয়ে কত কবি লেখক কত শত বর্ণনা করেছে কবিতায়, উপন্যাসে। কত আবেগ, কত বিষণ্ণতা, কত প্রণয়ের সাক্ষী যে এই জ্যোৎস্নার তার অন্ত নেই। এমনি এত জ্যোৎস্নায় ভরা রাতে কেউ তার নরম মনটাকে ভেঙে চুরে দিয়ে গেছে। কত শত প্রতিশ্রুতি ভঙ্গ করে হৃদিতাকে ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। কেন জানি না, হৃদিতার খুব বিষণ্ণ লাগছে। এটা প্রায়ই হয় তার, সে জানে না কেন। বাট তার এখন বড্ড মন খারাপ। এই অদ্ভুত মন খারাপের কি নাম দেবে সে জানে না। শুভ্রব গিটার নিয়ে গানের সুর তুলছিল। গান হলো শুভ্রবের কাছে তার প্রথম ভালোবাসা। তার শখ হলো বিভিন্ন ধরনের মিউজিক্যাল যন্ত্রপাতি সংগ্রহ করা। গান হলো তার প্যাশন। কিন্তু আজ তার গিটারে বাজছে বিষণ্ণতার সুর। ভাইয়া, আজকে তোর মন খারাপ? সানায়ার ডাকে শুভ্রবের ধ্যান ভাঙে। তুই ঘুমোসনি? না, আসলে ঘুম আসছিল না। কিন্তু তুই এত রাতে গিটার নিয়ে পড়েছিস কেন? এমনি। ভাইয়া, আমি তোকে ভালো করে চিনি, আমি জানি কেন তোর মন খারাপ। তুই যা তো, যে ঘুমা। কাল না তোর কলেজ আছে, যা। ভাইয়া, আজ তুমি তার দেখা পেয়েছো তাই না? হুম। সে কি তোমায় দেখেছে? না। কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই অপেক্ষার অবসান ঘটবে। দীর্ঘ অপেক্ষার পর খুঁজে পেয়েছি, তাকে যে ধরা দিতেই হবে। আবারও গিটারটা হাতে নিয়ে গানের সুর তোলে। মিথিলা সকাল সকাল হৃদিতার বাড়ি এসে হাজির। দুজনের উদ্দেশ্য একসাথে তৈরি হয়ে ভার্সিটি যাবে। হৃদিতা নীল রঙের শাড়ি পরে হাত ভর্তি রেশমি চুড়ি, লম্বা সিল্কি চুল ছেড়ে দেয় কপালে। ছোট্ট কালো টিপ পরে চোখে টানা করে কাজল আর হালকা লিপস্টিক দেখে মনে হচ্ছে উপন্যাসের কোনো মায়াবতী। ওয়াও রিদি, তোকে তো খুব সুন্দর লাগছে, যেন উপন্যাসের জীবন্ত কোনো চরিত্র। তার আগে আমাকে বল, তুই তৈরি হসনি কেন এখনো? তুই খুব ভালো সাজাতে পারিস, তোর কাছে সাজবো বলে আর কিছুই করিনি। তো এতক্ষণ কি মুখে সুপারগ্লো আটকেছিলি? শাড়িটা তো জড়াতে পারতি। তুই পরিয়ে দে। সামনে আয়। আমাকে সুন্দর করে সাজাবি, যেন শুভ্র ভাইয়ের নজর না সরে। তোর কাহিনীটা বলতো কি? শুভ্র ভাইকে পটানো। মিথিলা সেই পরিমাণ সুন্দরী, তাতে অবাক হওয়ার কিছু নেই। সব দিক দিয়েই যোগ্যতা রাখে। বাবা, মেয়ে তো দেখি পুরাই লাট্টু। তবে মনে হয় না ইজি হবে যে লম্বা লাইন। বাট এই শুভ্রব নামের শুভ্র মানবকে নিয়ে বেশ কৌতূহল হচ্ছে আমার। কি এমন রাজপুত্র সে? সে হলো কোনো এক মায়ের রাজ্যের রাজপুত্র। আমি তো স্টিল নাও তার নেশা থেকে বের হতে পারিনি। একটা ছেলে কি করে এত সুন্দর হয়? আমি তো পুরাই টাসকি। বেশি টাসকি খেও না, যেই ভিড় মনে হয় না লক্ষ্যভেদ করে পৌঁছাতে পারবে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি? কি রে, তোদের হলো? বাহ রিদিমা, তোকে তো খুব মিষ্টি লাগছে। কখন বের হবি তোরা? এই তো মা, এক্ষুনি বের হব। ভার্সিটি ক্যাম্পাসে। শুভ্র, সব একদম পারফেক্ট ভাবে সাজানো হয়েছে। গুড। আমি সবসময় সবকিছু পারফেক্ট পছন্দ করি। যাই করব সেটা যেন শুভ্র ফার্স্ট ক্লাস হয়। সে তো আমরা জানি, শুভ্র মিস্টার পারফেক্ট। আচ্ছা, তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস? অপেক্ষা তো বহুকাল ধরে করে আসি, এবার অবসানের পালা। হৃদিতা আর মিথিলা যথাসময়ে ভার্সিটিতে পৌঁছে যায়। ভার্সিটির প্রাঙ্গণ আজ নানা রঙে মুখরিত। বেশ উৎসব ভাব সবার মধ্যেই দারুণ উৎসব ও আমেজ বয়ে চলেছে। মিথিলা আর হৃদিতা যে যার মতো আনন্দ করছে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্ধে করছে। হৃদিতার মন আজ খুব উচ্ছ্বসিত। আজ তার সব কিছুতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। নিজেকে আজ তার স্বাধীন কোনো মুক্ত পাখি মনে হচ্ছে। এই মিথিলা, আমাকে কয়েকটা ছবি তুলে দে না। আরে আরে, তোমরা এখানে কি করছো? এখানে ছবি তোলা নিষেধ আছে। কেন? আমরা তো এরকম কিছু লেখা দেখিনি, কে বারণ করেছে? শুভ্র ভাই। কেন, এটা কি তার পৈতৃক সম্পত্তি ভাইয়া? জি না। তাহলে? রাহাত আঙুল দিয়ে ইশারা করে দেখায়, তারপর আরও বলে ওঠে, আর আপনার স্টেজের দিকে না থেকে এখানে কেন? এখানে একটা ডেকরাম আছে, নিয়ম আছে, এটুকু ম্যানার্স নিশ্চয়ই আছে আপনাদের।
হৃদিতার এবার খুব রাগ চাপলো, সাথে একরাশ বিরক্তি নিয়ে সে স্টেজের দিকে গেল আর মনে মনে কিছুক্ষণ ঝাইল ছেলেটিকে। নিজের কাছে হৃদিতার কেমন ইনসাল্টেড মনে হলো। কত খুশি খুশি মনে এসেছিলাম, আর এই শুভ্রবের চামচাটা সব নষ্ট করে দিল। কোথাকার কে রে আসছে নিয়ম দেখাতে? আমাদের আগে কতজন ছবি তুলে গেল, তখন নজর কি ছুটিতে ছিল? স্টেজে সবার মধ্যে একটা হই হই ভাব, কিন্তু হৃদিতা খুবই বিরক্ত, তার কিছুই ভালো লাগছে না। হঠাৎ খেয়াল করলো সবার মধ্যে চরম উত্তেজনা। একি রে, সবাই এমন করছে কেন? তুই কোন খেয়ালে ছিলি বলতো? আরে এখন তো সেই বহুল প্রতীক্ষিত শুভ্র ভাইয়ের গান হবে, তাই সবার মধ্যে হই হই ভাব। আমি তো খুব এক্সাইটেড। সবার এমন উৎসাহ দেখে হৃদিতার মনেও উত্তেজনা কাজ করলো। শুভ্র মানবকে দেখার কৌতূহল বইকে। তখনই শুরু হলো মিউজিক বাজা। একজনকে দেখা গেল হুডি টাইপ জ্যাকেট পরে স্টেজে উঠতে। গিটার নিয়ে তার মুখ ঢাকা বিধায় বোঝা যাচ্ছিল না। সবার কলরব শুনে হৃদিতা বুঝতে পারলো এটাই শুভ্র। আশা করি সবাই ভালো আছেন। আজ সবাই এখানে সবাই মিলে সুন্দর একটি সময়কে সুন্দর স্মৃতিতে ধারণ করে রাখতে একত্রিত হয়েছে। আপনারা আমার গান শোনার জন্য পরম আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই গানটা আমি একজনকে ডেডিকেট করতে চাই, তো শুরু করা যাক। তখনই হই হই পড়ে গেল। শুভ্র পেছনে ঘুরেছিল, গিটারের সুর তুলে শুভ্রবের গিটার বাজানো সুর একদম আকর্ষণীয়। দারুণ গিটার বাজায় সে, গান ধরে সামনে ঘুরে। কৌতূহল খুব খারাপ জিনিস, তাই সবকিছুতে কৌতূহল রাখতে নেই। সবাই চেঁচিয়ে ওঠে আর করতালি বাজাতে থাকে, আর বড় স্ক্রিনে ভেসে ওঠে শুভ্রব। হৃদিতা স্ক্রিনে তাকাতেই চমকে যায়, সে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। হৃদিতা অবাক হয়ে গান শুনছিল আর শুভ্রবকে দেখছিল। একটা মানুষ কি করে এত সুন্দর হয়? নাকি আমার চোখে তাকে সুন্দর লাগছে? কি সুন্দর তার গান, কি সুর! মস্তিষ্ক বলছে চোখ সরা হৃদিতা, কিন্তু বেহেমন আর চোখ অপলক দেখেই যাচ্ছে সে কি আদৌ কোনো মানুষ, যেন উপন্যাসের ঠিক ওই সুদর্শন পুরুষ। শুভ্রবের গান শেষ হতেই একজন তাকে প্রশ্ন করে, শুভ্রব ভাই, গানটি আপনি কাকে ডেডিকেট করলেন? এই উৎসুক জনতা জানতে চায়। শুভ্র মুস্কি হেসে বলে, সব প্রশ্নের উত্তর হয় না, তাই এই প্রশ্নেরও নেই। আবারও প্রশ্ন করে ওঠে, তাদের কৌতূহলটা কি স্বাভাবিক নয়? আপনি এই ইউনিভার্সিটির ক্রাশ হার্থব, তাকে ঘিরেই কৌতূহলটা তো স্বাভাবিক, তাই নয় কি? শুভ্রব আবারও মুস্কি হেসে বলে, লাইফে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতেই চলতে হয়। হাজারো নারীর ক্রাশকে ডিপ্লোম্যাটিক হয়েই চলতে হয়, না হলে হাজারো মার্ডার কেসের আসামি হয়ে হাজ উদ্বাস করতে হবে। হৃদিতা তখনই আবিষ্কার করলো ছেলেটি খুব সুন্দর, কথা বলতে জানে, আর তার হাসির সাথে গালে টোল পড়ে। মনে হচ্ছিল টোলটা যেন তার হাসির পূর্ণতা এনে দিল, যার এক কথায় হাজারো নারী তার জান কোরবান করতেও দ্বিধা করবে না, যার সব কথাই মনে হবে ঠিক সহজ স্বীকারোক্তি। শুভ্রব ভাই, তরুণীরা উদ্বিগ্ন হয়ে আপনাকে দেখছে, তাদের জন্য হলেও বলেন, না হলে যে আজ তাদের কারোর ঘুম হবে না। সে কি বিশেষ কেউ? বিশেষ থেকেও বিশেষ হয়তো, জানি না, কিন্তু সেটা আমার একান্তই ব্যক্তিগত। মিথি, কি বলে রে তোর হিরো? এবার তোর হইতে হইতে না হওয়া প্রেমটা কি হয়ে যাবে রে? যা, একটা সুদর্শন পুরুষ আমার দুলাভাই হতে পারলো না। তুই কি করে শিওর হলি? উনি কি মুখ ফুটে বলেছে? আহারে, মেয়েটা শোকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তোরা শুভ্রব ভাই বলতে এতই অজ্ঞান যে জলজল করা সত্যিটা মানতে পারছিস না। ভেরি স্যাড। মজা নিচ্ছিস? না, একদম না, তোর দুঃখে দুঃখী হওয়ার চেষ্টা করছি। উপস্থাপিকা আবারও বলে ওঠে, আচ্ছা শুভ্রব ভাই, মেয়েরা তো আপনি বলতে অজ্ঞান, তো আপনি কি এই বিষয়টা উপভোগ করেন? মোটেই না। দেখুন, মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, সেটা উপভোগ্য কোনো বিষয় না। যে বা যারা পছন্দ করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি তো ইউনিভার্সিটির গর্ব, সবার আইডল আপনি। আপনার শুভাকাঙ্ক্ষীদের জন্য কোনো বিশেষ বার্তা? আসলে প্রত্যেকটা মানুষই তার নিজের আইডল, সবার মধ্যেই তার নিজের শ্রেষ্ঠ সত্তা বাস করে। নিজের সত্তাকে চিনতে পারলে সেই হতে পারে সবার সেরা। খুব দারুণ কথা বলেন শুভ্রব ভাই, সত্যি আপনি খুব চমৎকার কথা বললেন। বাকিদের মতো আমিও ইমপ্রেস হয়ে গেছি। এটা একান্তই আপনার ব্যাপার। আরো একটা গান হয়ে যাক তবে। অবশ্যই।
শুভ্রব আবারও গিটার বাজাতে শুরু করে চোখ বন্ধ করে একটা মুখ ভেসে ওঠে তার আঁখি পদে। গান শেষ হতেই করতালির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। উপস্থাপিকা প্রশংসা করে বলে, বাহ, এত সুন্দর গান শোনার পর মনটাই ফুরফুরে হয়ে গেল। সত্যি সুব্রত ভাই, আপনার গান জাদুর মতো। ধন্যবাদ। তবে গানটা আমার প্যাশন, শখের, তাই গাই। আপনি গান নিয়ে এগোলে অনেক বড় সিঙ্গার হয়ে যাবেন। সেরকম কোনো প্ল্যান নেই, শখের বসে গাই, বাস এইটুকু। আমরা বেশি বেশি আপনার গান শুনতে চাই। নিশ্চয়ই সময় সুযোগ হলে আবার কোনো সময় শোনাবো। আজ আসি। বলেই শুভ্র ব্যাক স্টেজে চলে যায়। কি সুন্দর গান গায়, আমি তো তার গানের ঘর থেকে বের হতেই পারছি না। এই রিদিতা, কি রে? হৃদিতাও যেন মন্ত্রমুগ্ধ হয়ে ঘরে চলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ বল। কোথায় হারিয়ে গেলি? না হারায়নি, বল। দেখলি প্রিন্স জামিনকে? দেখলাম আর বুঝলাম যে তার কোনো প্রেয়সী আছে, তাই তোদের আশা আর পূরণ হবে না। পছন্দ আছে তো কি হয়েছে, ব্রেকআপ তো হতেই পারে। তোরা তার না হওয়া প্রেমটা হওয়ার আগেই ভেঙে দিতে চাইছিস? আরে আমার মনে হয় উনি এমনিতেই বলেছে। আমি ভাবছি উপস্থাপিকার কথা কিভাবে বললো, আমি তো ইমপ্রেসড। ওরা তিনজনই হাসতে থাকে এই কথায়। তবে যাই বল, আজকে কিন্তু খুব এনজয় হয়েছে। তখনই একটা পিছিয়ে সে হৃদিতার শাড়ির আঁচল ধরে ওকে ডাকে। আরে বাবু, কি হয়েছে? বাচ্চাটা হৃদিতার হাতে চিঠিটা দিয়ে দৌড়ে পালায়। আরে এটা কি আর আমাকে কেন এই পিচ্ছি? কি হলো? দেখে তো মনে হচ্ছে কোনো চিঠি। হৃদিতা চিঠিটা খুলে পড়তে শুরু করে। শ্যামা সুন্দরী, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমার কাজল কালো চোখে একরাশ মায়া, এই মায়া যে আমাকে খুব পোড়াচ্ছে। তোমার ওই মায়াবী চোখে আমি আমার সর্বনাশ দেখতে পাচ্ছি। হৃদিতা চিঠিটা পড়ে এদিক ওদিক দেখতে থাকে। এই চিঠি কে পাঠালো? ওই বাচ্চাটাকেও তো দেখছে না। রিদিতা, এই রিদিতা, চল ফুড স্টলের দিকে যাই। কি রে, চল না। কিছু না তো, চল যাই। মিথিলা আর অথই মিলে বকবক করছিল, কিন্তু হৃদিতার মনে খালি ঘুরপাক খাচ্ছিল চিঠিটা। আমার খুব খারাপ লাগছে হঠাৎ করে, আমি বাড়ি গেলাম। সে কি? চল, তুই একা কি করে যাবি? রাস্তায় পড়ে টরে গেলে? চল চল। ওরা দুজনে মিলে বাড়ি ফিরে যায়। হৃদিতা বাসায় এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ফ্যান চালিয়ে দেয়। টেনশন আর উৎকণ্ঠায় সে ঘেমে একাকার। সে চিঠিটা আবারও খুলে পড়তে শুরু করে আর ভাবতে থাকে কে দিল, তার নামটাও চিঠিতে উল্লেখ নেই। তখনই দরজায় আসমা বেগম এসে দাঁড়ায় আর হৃদিতাকে ডাকতে থাকে। রিদি, কি রে, এসে দরজা বন্ধ করে দিলি কেন? মিথিলা বলল তোর নাকি শরীর খারাপ করছে। হৃদিতা মায়ের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে চিঠিটা লুকিয়ে তার ডায়েরিতে রাখে। তারপর চেঞ্জ করে দরজা খোলে। মা, আমি শাড়ি পাল্টাচ্ছিলাম। আর হ্যাঁ, খারাপ লাগছিল আসলে, এত মানুষ, ওই হট্টগোল, তাই মাথা ব্যথা করছিল। আচ্ছা আয়, শরবত করে দিচ্ছি, খেয়ে নে, ভালো লাগবে। হৃদিতা কোনো মতে কথা কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরন্ত বিকেল, নীরব শান্ত চারিপাশ। ডুপ্লেক্স চৌধুরী ভিলার ফ্রন্ট ইয়ার্ডে ছাউনির চেয়ারে বসে আছে শাবানা চৌধুরী, শুভ্রবের দাদিমা। দাদু ভাই, আজ তোমাকে অনেক খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? দিদান, আমার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। কাঙ্ক্ষিত ইচ্ছাটা মনে হয় এবার পূর্ণ হবেই। তাহলে রাজকুমার কি তার মায়া কুমারীর সন্ধান পেয়েছে নাকি? এখনো পাইনি, কিন্তু পেতে কতক্ষণ? ভাইয়া, তার মানে তুমি তার দেখা পেয়েছো? আমার তো তাকে খুব দেখতে ইচ্ছা করে। সেদিন তোমাকে কত করে জিজ্ঞাসা করলাম, বললেই না। সব বিষয়ে এত কৌতূহল ভালো না বোন। যা, আমার জন্য পানি নিয়ে আয়। তুই সব সময় আমার কৌতূহল বাড়িয়ে শেষে নিরাশ করিস। দাদু ভাই, এদিকে আসো। এসেছি, বলো। দাদু ভাই, আমি সবসময় চাই তুমি খুশি থাকো আর তোমার মনে সব ইচ্ছা পূরণ হোক। আমি রুমে যাচ্ছি, রেস্ট করব। তুমি বলে দিবে কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। শুভ্রব নিজের রুমে যায় আর ব্যাগ থেকে একটা ফটো ফ্রেম বের করে অনেকক্ষণ সেই ছবিটির দিকে তাকিয়ে থাকে। তুমি জানো না তোমার মধ্যে কত মায়া। আমি আজও সেই গোধূলি সাক্ষাৎটা মনে করি। সেদিন তোমার কান্নামাখা মুখটা আমি আজও ভুলতে পারি না। আল্লাহর কাছে শুকরিয়া আছে তোমাকে আবার আমায় ফিরিয়ে দেওয়ার জন্য। সেদিনের পর তোমায় অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি।
আর এখন যখন ফিরে পেয়েছি আর হারাতে দেব না তোমায় মায়া কুমারী। শুভ্রব খুব যত্ন করে ছবিটিকে দেয়ালে লাগায়। হৃদিতা বই খুলে জাস্ট পৃষ্ঠা উল্টাচ্ছে আর ওর বেখেয়ালি মন শুভ্রবকে নিয়ে ভাবছে। শুভ্রবের গান যেন মন্ত্রের মতো ওর কানে বাজছে। তখনই ওর আবার মনে পড়ে সেই চিঠির কথা। আচ্ছা, এই চিঠিটা রিহানের কাজ নয় তো? হ্যাঁ, আমি নিশ্চিত এটা ওরই কাজ। তখনই আসমা বেগম আসে হৃদিতাকে ডাকতে। হৃদি, খেতে আয় শিগগিরই। আসি মা। হৃদিতা বই রেখে খাবার টেবিলে যায়। চেয়ার টেনে বসে হৃদিতার মা হৃদিতার প্লেটে খাবার বেড়ে দেয়। হৃদিতা ভাত মুখে দিতেই ওর বাবা বলে ওঠে, আমি একটা সম্বন্ধ দেখেছি। হৃদিতা খাওয়া বন্ধ করে ওর বাবার মুখের দিকে চেয়ে থাকে। আপনার কি মাথা খারাপ হয়েছে? মেয়েটা পড়ছে, পড়ালেখা এখনো শেষ হয়নি, আর আপনি কি যা তা বলছেন? আর আমার মেয়েকে আমি বিয়ে দিব না। কেন? মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, এত নাটকের কি আছে? আর এত পরে কি করবে? কোনো ম্যাজিস্ট্রেট হবে? এ কেমন কথা? বাবারা চায় তার মেয়ে ভালো মতো পড়াশোনা করুক, আর আপনি শুরু থেকে মেয়েটার পড়াশোনার বিপক্ষে। মেয়েরা হলো বোঝা, এদের যত তাড়াতাড়ি বিদায় করা যায়। আমার ঘাড়ে বসে আমার অন্ন ধ্বংস করছে। কম তো খরচ করায় না, বিয়ে হয়ে চলে গেলে আমার খরচ কমবে। হৃদিতার চোখ ছলছল করে ওঠে, মাথা নিচু করে চোখের পানি ফেলতে থাকে ভাতের প্লেটে। আপনি কি মানুষ? কি দেন আপনি মেয়েটাকে? 3 বেলা ভাত ছাড়া? মেয়ের কি লাগে না লাগে আজ পর্যন্ত জিজ্ঞেস করেছেন? মেয়েটা টিউশনি করে নিজেকে চালাই, আমার সেলাই মেশিনের টাকা দিয়ে মেয়েকে স্কুল কলেজ পড়িয়েছি। বাবা হয়ে কোন দায়িত্বটা আপনি পালন করেছেন? এখন 3 বেলা ভাতের খোঁটা দিচ্ছেন? ও তো আপনারই ঔরস যাক সন্তান, তাহলে জন্মের পর থেকে মেয়েটাকে এত অবহেলা করেন কেন? মেয়ের সাথে আজ অব্দি তো ভালো ব্যবহারও করে দেখেন নাই। আমি মেয়ে কোনোদিনই চাইনি, মেয়ে মানেই ধ্বংস। এগুলো আপনার মায়ের কথা। সে তো এগুলো আপনার মায়ের কথা। সে তো আমার মেয়ে আজ পর্যন্ত কাছে ডেকেও দেখেনি। অবশ্য যার মেয়ে নেই সে কি করে বুঝবে মেয়ের মর্ম? যেমন মা তেমন শিক্ষা। হৃদিতার বাবা এই পর্যায়ে রেগে গিয়ে হৃদিতার মাকে চড় মারে, আর সে ছিটকে পড়ে যেতে ধরতেই হৃদিতা ধরে নেয় ওর মাকে। তুই আর তোর মেয়ে বের হ আমার বাড়ি থেকে, নয়তো তোর মেয়েকে বলবি এই বাড়িতে থাকা খাওয়ার খরচ দিতে। টিউশনি এত টাকা কি করে? সংসারে দিতে পারে না? বাবা, আমার অন্যায় কি একটু বলবে? কেন আমায় এত অবহেলা করো? আমি তো নিজে নিজে দুনিয়ায় আসিনি, তুমিই তো এনেছো। আমার সবকিছুর দায়িত্ব তো তোমারই। আর তুমি বলছো যে থাকতে হলে খরচ দিয়ে থাকতে হবে। কি অন্যায় করেছি আমি? আমি তোর কোনো দায়িত্ব নিতে পারবো না। থাকতে হলে টাকা দিয়ে থাকবে। বলে হৃদিতার বাবা নিজের রুমে চলে যায়। আপু তুই কাঁদিস না, আমি আছি না। জানিস আমিও 2টা টিউশনি পেয়েছি, ওই টাকাটা আমি বাসায় দিব। তুই তোর টাকা দিয়ে তোর পড়াশোনা কর। মা তুমি কেঁদো না, আমরা 2 ভাই বোন একদিন প্রমাণ করে দিব। হৃদিতার মা হৃদিতা আর ওর ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। খুব বড় হয়ে গেছিস তাই না? নিজের পড়া রেখে কে বলেছে তোকে টিউশন করতে? তোর সব প্রয়োজন তো বাবা দেয়। আপু আমার ইচ্ছে করে না বাবার টাকা নিতে। ওনার মতো মানুষ যে আমাদের বাবা ভাবতেও ঘৃণা লাগে। আমাদের কোচিং স্যার আমাকে বলে পড়াতে 2টা স্টুডেন্ট, তাই আর মানা করিনি। আরাফ খুব ভালো ছাত্র, একদম টপ স্টুডেন্ট। দুষ্ট আছে কিন্তু পড়াশোনায় তার তুখোর ব্রেন। হৃদিতা রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকে। কেন ওকে এত অবহেলা করা হয়? তার কি দোষ? সে মেয়ে, এটাই কি তার দোষ? হৃদিতার যখন জন্ম হয় ওর দাদি ভীষণ অখুশি ছিল। হৃদিতা যে প্রথম কন্যা সন্তান ছিল এমন না, ওর চাচা জ্যাঠাদেরও কন্যা সন্তান আছে। হৃদিতাকে অপছন্দ করার কারণ হৃদিতার মা। হৃদিতার মাকে হৃদিতার দাদি পছন্দ করেন না। হৃদিতার বাবা মায়ের বিয়ে সম্বন্ধ করে হলেও হৃদিতার দাদির অমতেই হয়েছিল। তাই সেই রাত থেকে হৃদিতার দাদি হৃদিতার মাকে পছন্দ করে না, আর হৃদিতাকেও। এসব হৃদিতা ছোট থেকেই জানে, তাই হৃদিতাও ওর দাদা বাড়ির আত্মীয়দের তেমন পছন্দ করে না।
রিদিতার বাবার মন বিষিয়ে দেওয়ার পেছনে ওর দাদা বাড়ির ফ্যামিলির ভূমিকা আছে। রিদিতা জন্মের পর রিদিতার বাবা অসুস্থ অবস্থায় রিদিতাকে সমেত রিদিতার মাকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ তার দাদি রিদিতাকে দেখে অখুশি হয় আর বলে, এই অলক্ষী মাইয়া জন্মাইছে আমার পোলারে ধ্বংস করার জন্য। রিদিতার মা এসব বলছিল আর কাঁদছিল। রিদিতা ওর রুম থেকে সব শুনছিল। এগুলো সবই ওর জানা, কিন্তু নিজের বাবার থেকে পাওয়া অবহেলা, অপমান, অনাদর রিদিতাকে খুব কষ্ট দেয়। সে কি অন্যায় করেছে যে সবাই এত অবহেলা করে? তার কি মেয়ে হয়ে জন্ম হওয়াটাই অন্যায় হয়েছে? কিন্তু এতে তো তার কোনো হাত নেই। এসব ভাবতে ভাবতে রিদিতা ঘুমিয়ে যায়। সকালে রিদিতা আজ তাড়াতাড়ি চলে আসে ভার্সিটিতে। কাল রাতের ঘটনায় ওর মন বিক্ষুব্ধ হয়েছিল। বাড়িতে তার ভালো লাগছিল না, তাই সে বেরিয়ে আসে। আজ তার প্ল্যান, সে আজ সারাদিন নিজের মতো করে কাটাবে। তার প্রথম কাজ সে লাইব্রেরিতে যেয়ে উপন্যাস পড়ে সময় পার করা। রিদিতার মন খারাপ হলে সে উপন্যাস পড়ে বেশি বেশি, এতে তার মন ডাইভার্ট হয়। রিদিতা লাইব্রেরিতে যেয়ে সেলফে তার পছন্দের লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস হিমু সমগ্র খুঁজছিল। রিদিতার এই হিমু চরিত্রটা খুব ভালো লাগে। তার মাঝে মাঝে ইচ্ছে হয় ও যদি হিমুর মতো করে জীবনটা উপভোগ করতে পারত। রিদিতা বই খুঁজছিল, বইটা ছিল সেলফের একদম উপরে, তাই ও পাশে থাকা মই বেয়ে বইটা নামাতে যায়। আরে পড়ে যাবে তো। কারো একটা কণ্ঠ শুনিয়ে রিদিতা পেছনে তাকিয়ে দেখতে যেতেই মইটা সরে যায় আর রিদিতা পড়ে যায়। রিদিতা ভয়তে চোখ মুখ খিচিয়ে বন্ধ করেছিল। তখনই ও খেয়াল করে ও কোনো ব্যথা অনুভব করছে না। ওর মনে হচ্ছে ও শূন্যে ভেসে আছে। রিদিতা পিট পিট করে চোখ মেলে দেখে ও হতভম্ব হয়ে যায়। শুভ্রব রিদিতাকে ধরে রেখেছিল। ঘটনার আকস্মিকতায় রিদিতা চমকে যায়। আপনি এখনই তো পড়ে যেতে সাবধান করেছিলাম তো। আপনিই তো পেছনে রেখেছিলেন, ঘুরে দেখতে যেয়েই তো পড়ে গিয়েছি। আমি তো তোমাকে সাবধান করেছিলাম, আর আমার দোষ দিচ্ছ? আমি না ধরলে তো পড়ে যে কোমর ভাঙতে। ধন্যবাদ আপনাকে, এখন আমাকে নামান প্লিজ। শুভ্রব রিদিতাকে কোল থেকে নামায়। রিদিতার অস্বস্তি হচ্ছিল, লজ্জায় সে মাথা নিচু করেছিল। পড়ে গেছে মানা যায়, তাই বলে একটা ছেলের কোলে পড়ল, কেউ দেখলে তো মান সম্মান কাটাকাটি যেত। হুমায়ুন আহমেদ পছন্দ নাকি? জি। সব মেয়েদের হুমায়ুন আহমেদই যে কেন এত পছন্দ? কেন, আপনি পছন্দ করেন না? করি, তবে বেশি না। তবে আমার হিমু খুব পছন্দ। তুমি তো এটাই খুঁজছিলে। জি। টেক ইট। ধন্যবাদ। ইটস মাই প্লেজার। বাই দ্য ওয়ে, তোমার নাম আর কোন ডিপার্টমেন্ট? আমার নাম রিদিতা, আর শিফা রিদিতা, আর আমি প্রাণী বিজ্ঞানে পড়ছি ফার্স্ট ইয়ার। রিদিতা। তাহলে এনজয় ইউর রিডিং, আমি ডিস্টার্ব না করি। হালকা মুচকি হেসে প্রস্থান করে রিদিতা। শুভ্রবের যাওয়ার পানে চেয়ে থাকে। ওর মাথায় ঘুরছে একটা কথা, লাইব্রেরিতে তো রিদিতা একা ছিল, হঠাৎ করে শুভ্রব এলোই বা কোথা থেকে? আসলে শুভ্রব লাইব্রেরির একদম কর্নারে পড়ছিল, বেশি ভেতরের দিকে হওয়ায় রিদিতা দেখতে পায়নি। রিদিতা মই নিয়ে যখন নাড়াচাড়া করছিল, শুভ্রব শব্দ খেয়াল করে তাকিয়ে দেখতে পায় রিদিতাকে মইটা বেকায়দায় ছিল, তাই সে হেল্প করতে এসেছিল। রিদিতা যেন ঘোরের মধ্যে ছিল, ওর মাথায় ঘুরছিল এই ছেলে কি আদৌ মানুষ? জিন নয় তো, না হলে হুট করে কোথা থেকে আসলো? কাউকে ঢুকতে তো দেখেনি। রিদিতা এই ভেবে দ্রুত লাইব্রেরি থেকে বের হয়। রিদিতাকে দৌড়তে দেখে মিথিলা ডেকে ওঠে, রিদি কি হয়েছে? জি। রিদিতা সবটা বলে, আর সবটা শুনে মিথিলা হাসতে হাসতে লুটুপুটি খায়। তুই হাসছিস? মিথিলা হাসতে হাসতে বলে, হাসবো না? তুই যে গল্প বললি, আরে হয়তো উনি লাইব্রেরিতেই ছিল, তুই খেয়াল করিসনি। আমি ঢোকার সময় কেউ ছিল না, ট্রাস্ট মি। উনি হুট করে কোথা থেকে এলো? আরে শুভ্র ভাই লাইব্রেরিতে স্টাডি করে এই সময়, তুই জানিস না? না, কারণ আমি তো বিবিসি নই, আর তাই বলে ভূতের মতো উদয় হবে। বাই দ্য ওয়ে, পড়লি তো পড়লি, সোজা ওনার কোলে, ঐতিহাসিক মোমেন্ট। বাকি মেয়েরা জানলে রোজ লাইব্রেরিতে যেয়ে মই নিয়ে উঠবে। মজা করবি না তো? চল আজকে ছুটির পর ঘোরাঘুরি করি, ভালো লাগছে না কিছুই। আমি তো অলওয়েজ রেডি ফর ঘোরাঘুরি, বাট তোর মুড অফ কেন? এত সুন্দর একটা মোমেন্ট ঘটলো। ফাজামো করবি না একদম। অন্য মেয়েরা হলে খুশিতে 2-3 বার হার্ট অ্যাটাক করতো। ভাগ্যিস কেউ দেখেনি, নইলে তো প্রেস্টিজ পাংচার হতো। আমি ওখানে থাকলে ছবি তুলে রাখতাম। তুই থামবি?
আচ্ছা এবার বল মন খারাপ কেন? এমনি খুব সাফোকেটিং লাগছে। চল না, খোলা হাওয়ায় ঘুরলে ভালো লাগবে হয়তো। ওকে চল, বাট ক্লাসে যাব না, এখনই যাই। একদমই না, আগে ক্লাস করব, দেন যাব। আজকে ইম্পর্টেন্ট লেকচার আছে। চল, ক্লাসে ফাঁকি বাজ কোথাকার। চল। ক্লাস শেষ হয় 3:30টায়। ক্লাস শেষ হতে রিদিতা আর মিথিলা বের হয় ঘোরাঘুরির উদ্দেশ্যে। এখন তাদের উদ্দেশ্য টিএসসিতে চা খাওয়া। টানা লম্বা লেকচারের পর চা খেয়ে রিফ্রেশ হওয়া। ওরা একটা স্টলে চা নিয়ে বসে ঠিক ওদের অপোজিটে ছিল শুভ্রব আর ওর বন্ধুরা। তারা গানের আড্ডা দিচ্ছিল। গানের গলা শুনে দুজনেই সেদিকে তাকায়। বাহ, এ তো দেখি মেঘনা চাইতেই জল। চার গান, তাও আবার শুভ্র ভাইয়ের, একদম জমজমাট। তা ঠিক, ওনার গানের গলা খুব সুন্দর, কত আবেগ জড়ানো কণ্ঠ। রিদিতারও বেশ ভালোই লাগছে। ওর মন খারাপ ভাবটাও আর নেই। অল্প অল্প করে চায়ে চুমুক দিয়েছে আর গান উপভোগ করছে। রিদি, বল। একটা জিনিস খেয়াল করেছিস? কি? শুভ্র ভাইয়ের ফ্রেন্ডগুলোও দেখতে এক একটা নায়কের মতো। সুদর্শন যুবকে সুদর্শন সুদর্শন ফ্রেন্ড, যদিও সবচেয়ে হ্যান্ডসাম শুভ্র ভাই। তুই কি এতক্ষণ এসব অ্যানালাইসিস করছিলি? না, দেখলেই তো বোঝা যায়। তুইও না। চল উঠ এবার। তোমার মনটা লোহায় করা নাকি রিদি? আমার যেতে ইচ্ছা করছে না তাদের গানের আসর ছেড়ে। না ইচ্ছে করলেও উঠ, বাসায় ফিরতে হবে তো, টিউশন আছে আমার। রিদিতা মিথিলা দুজনেই উঠে দাঁড়ায়। রিদিতার ফোন আসায় ও ফোন ধরতে ধরতে খেয়াল করতে ভুলে যায় যে নিচে সিঁড়ি। ও খেয়াল না করে পা বাড়াতেই ঠুস করে পড়ে যায়। কারো আছাড় খেয়ে পড়ার শব্দ শুনে সবাই সেদিকে তাকায়। শুভ্রবরা ওর গান বন্ধ করে উঠে দাঁড়ায়। ঘটনার আকস্মিকতায় ও মিথিলা শকড। আর রিদিতা কোমরে ব্যথা পায়, কিন্তু ব্যথার চেয়ে তার লজ্জা লাগছিল যে জনসম্মুখে আছাড় খেয়েছে। তুমি অলওয়েজ পড়তে থাকো কেন? গায়ে জোর নেই? তোমার মাকে বলবা তোমাকে বেশি করে দেশি মুরগির ঝোল খাওয়াতে, গায়ে জোর পাবে। দোস্ত, তুই পড়লি কি করে? দেখে হাঁটবি তো। তোমার ফ্রেন্ড মিথিলাকে উদ্দেশ্য করে শুভ্র বলে, জি ভাইয়া। তাকে একটা হাই পাওয়ারওয়ালা চশমা আর বেশি করে ফলমূল কিনে দেবা, সাথে হরলিক্স। তা না করলে কোনো একদিন গাড়ির নিচে পড়বে ঠিকমতো না দেখার কারণে। রিদিতার খুব রাগ হয়। সকালে ভালো মানুষ মনে করলেও ওর এখন মনে হচ্ছে যে শুভ্রব আস্ত ফাজিল প্রকৃতির, কিভাবে ওকে অপমান করছে। রিদিতার ইচ্ছে করছে পাশের পাথরটা শুভ্রবের মাথায় মারতে। তুই আমাকে তুলবি মিথি, নাকি ফালতু কথা শুনবি? আয় আয় ওঠ, খুব লেগেছে না? না, আমার খুব আরাম লেগেছে। চল এখান থেকে। রাস্তায় হাঁটার সময় চোখ কান খোলা রেখে হাঁটতে হয়। ধন্যবাদ আপনার অমূল্যবান উপদেশের জন্য। এই মাসুম শিশুদের রিক্সা ডেকে দে, না হলে দেখা যাবে আবার কোথাও হুমড়ি খেয়ে পড়ে গেছে। রিদিতার এবার কেঁদে ফেলার অবস্থা। সবাই মজা নিচ্ছে, তাই রাগ দেখিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজেই রিক্সা ডেকে চলে যেতে ধরে। আরে আমিও যাবো তো, দাঁড়া। মিথিলা দৌড়ে যেয়ে রিক্সায় ওঠে। কি তেজার রাগ ভাই, উপকার করতে চাইলাম উল্টো মেজাজ দেখালো। কারো ভালো করতে নেই। মেয়েরা এমনই, করবি এক বুঝবে আরেক। চল আমাদের জায়গায় আমরা ফিরি। রিদিতা বাড়ি ফিরতেই তার মায়ের এক গাদা বকা খায়। তার মায়ের কাছে এত বড় মেয়ে হয়ে রাস্তা দেখে শুনে হাঁটে না, এত বেখেয়ালি কেন? যদি বড় গাড়ির নিচে পড়তো কি হতো? খালি ফোন আর ফোন, সব দোষ ফোনের নিশ্চয়ই। ফোন টিপতে টিপতে রাস্তায় হাঁটছিল। ছেলে মেয়েদের মাথা ফোনটাই নষ্ট করলো। মায়েদের যেমন চিন্তা হয় আর কি। রিদিতা মায়ের বকা আর শুভ্রবের ওকে বলা কথাগুলো মনে করে মুখ ফুলিয়ে বসে আছে। সবাই বকলো, কেউ একটু জিজ্ঞেস করলো না ব্যথা কি বেশি পেয়েছি নাকি কম? উল্টো সবাই বকছে। সো রিডিকিউলাস। হঠাৎ খুব জোরে একটা শব্দ হয় বারান্দায়। কিছু একটা পড়েছে। রিদিতা ওটা দেখতে যেতেই দেখে পাথরে মোড়ানো কাগজ। রিদিতা ওটা তুলে বারান্দা থেকে আশেপাশে দেখছিল। ওরা থাকে 3 তলায়। নিচ থেকে কেউ যদি কিছু ছুঁড়ে মারে 3 তলায় আসা তো সম্ভব না। এইসব ভাবতে ভাবতেই চিঠিটা খুলে দেখে। রিদি, তোমার কি খুব লেগেছে? সাবধানে হাঁটবে তো, যদি কোমরটা ভেঙে যেত কি হতো? তুমি জানো তোমার সামান্য থেকে সামান্য ব্যথায় আমি কেঁপে উঠি। এখানে ব্যথার ওষুধ আছে, খেয়ে নিও। খুব ব্যথা পেয়েছ তাই না? ওষুধটা খেলে ব্যথা কমে যাবে। নিজের যত্ন নিও।
রিদিতা একবার চিঠির দিকে চায় তো একবার হাতে থাকা মেডিসিনটার দিকেও, যেন বিস্ময়ের চরম পর্যায়ে এই চিঠির মানে কি করে জানতো সে যে পড়ে গেছে। আচ্ছা, ভার্সিটির কেউ কি ওর সাথে মজা করছে? কেউ কি নজর রাখছে ও কখন কি করে না করে কোথায় যায়? কোনো কিডন্যাপার নয় তো? যদি কোনো কিডন্যাপার হয় তখন কি হবে? হৃদিতার চিন্তায় যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে ওর যে টিউশনের সময় পার হয়ে যাচ্ছে তার খেয়াল নেই। তখনই হৃদিতার মা আসে হৃদিতাকে ডাকতে। ঋতু, পড়াতে যাবি না? সময় পার হয়ে যাচ্ছে তো। কি রে, আই মেয়ে। হৃদিতা ওর মায়ের কণ্ঠে শুনেই তাড়াতাড়ি করে চিঠিটা ওর ওনার নিচে লুকায়। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। কয়টা বাজে? বিকাল 5টা বাজে। আগে বলনি কেন? কত দেরি হয়ে গেল। হৃদিতা হন্তদন্ত হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় টিউশনের উদ্দেশ্যে। চিঠির চক্করে কত দেরি হয়ে গেল। এমনিতেই পরপর পড়ানো থাকে, একটাই লেট হলে সবগুলোতে দেরি হয়ে যাবে। তার উপর এখন যাকে পড়াতে যাবে তার গার্ডিয়ান আবার খুব ঝামেলা ব্যাতিক। একটু দেরি হলেই হাজার হাজার প্রশ্ন করবে, সাথে এটা করাও ওটা পড়াও, মানে টিচারের ওপর মাতবরি করবে। হৃদিতার বাধ্য হয়ে এই টিউশনটা করাতে হচ্ছে, কারণ হাতে আছে 3টা টিউশন। যদি একটা চলে যায় হৃদিতাকে বিপাকে পড়তে হবে। স্টুডেন্ট ভালো, কিন্তু গার্ডিয়ান ঝামেলা করে। মাঝে মাঝে হৃদিতার খুব বিরক্ত লাগে এসব, তবুও তাকে এভাবেই সংগ্রাম করতে হবে। হৃদিতা সব টিউশনই শেষ করে বাড়ি ফিরছিল। বাড়ির পথে ফেরার সময় সামনে একটা পার্ক আছে। হৃদিতা ওই পার্কের ল্যাম্পপোস্টের নিচের ব্রেঞ্চটার দিকে তাকিয়ে থেকে আনমনা হয়ে যায়। এই ল্যাম্পপোস্টটা একটা তিক্ত যন্ত্রণাময় বিচ্ছেদের সাক্ষী, কিছু পুরনো ধুলোমাখা অতীতের দুঃখময় স্মৃতি। হৃদিতার প্রথম ভালোবাসার প্রথম বিচ্ছেদ এর সাক্ষী। খুব কষ্ট পেয়েছিল হৃদিতা সেদিন। এই তো বেশি দিন না, গত বছরের কথা। কলেজে থাকতে ওর একজনের সাথে পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ছেলেটা ওদের এলাকারই ছিল, দেখতে খুব সুদর্শন ছিল। হৃদিতা তার সাথে কথা বলতে বলতে জড়িয়ে যায়। তখন মানুষের আবেগটাই বেশি কাজ করে, হৃদিতারও তাই হয়। কয়েকদিন আলাপের পর তারা দেখা করে ধীরে ধীরে দুজন দুজনের প্রেমে পড়ে। ছেলেটি একদিন জানায় যে সে হৃদিতাকে ভালোবাসে। হৃদিতাও রাজি হয়ে যায়, যেহেতু হৃদিতারও তাকে পছন্দ ছিল। তাদের প্রেম ভালোই জমে উঠেছিল। হৃদিতা খুব বেশি উইক ছিল ছেলেটার প্রতি। তার যৌবনের প্রথম প্রেম। হৃদিতার সবকিছু কেমন রঙিন স্বপ্নের মতো লাগছিল। কলেজ বাঙ্ক দিয়ে মুভি দেখতে যাওয়া, পার্কে ঘোরা, চিঠি লেখা, কলেজের টিফিনের টাকা জমিয়ে জমিয়ে দামি দামি গিফট দেয়া, কি করেনি সে? লুকিয়ে লুকিয়ে ফোনে রাত জেগে কথা বলা। কিন্তু ছেলেটির প্রেমে পাগল হৃদিতা জানতই না যে ছেলেটি ওকে ভালোবাসে না। কিছুদিন পর হৃদিতার সাথে যোগাযোগ করা কমিয়ে দেয়। হৃদিতা যোগাযোগ করতে চাইলে বলে ব্যস্ত ছেলেটা। হৃদিতাকে ইগনোর করা শুরু করে। অনলাইনে থাকলেও হৃদিতার মেসেজ সিন করে না, ফোন রিসিভ করে না। হৃদিতার খুব কষ্ট হতে থাকে। ও পাগলের মতো হাজার হাজার মেসেজ করত। আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না, আমার দম বন্ধ লাগছে। হৃদিতা ব্যাকুল হয়ে পড়ে, কিন্তু ছেলেটি দিন দিন কঠোর হয়ে যাচ্ছিল। হৃদিতা ওর বান্ধবীর মাধ্যমে জানতে পারে ছেলেটি অন্য একটি সম্পর্কে আছে, কিন্তু হৃদিতা বিশ্বাস করে না। হৃদিতা দিন দিন ভেঙে পড়েছিল, তবুও সে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেয়েছে। এক পর্যায়ে ছেলেটি বিরক্ত হয়ে হৃদিতাকে কল দেয়। কি সমস্যা তোমার? বিরক্ত করছো কেন? একটু কথা বলো। তুমি আমায় কেন ইগনোর করছো? আমার তো কষ্ট হচ্ছে। আমি ব্যস্ত। আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু আমাকে অন্তত একটা মেসেজ দিও। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে কথা না বলে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় আমি মারা যাব। দেখো রিদিতা, কিসব ছেলে মানুষের কথা, আমার এসব পছন্দ না। তুমি অনেক ব্যাকডেটেড। আমি ব্যাকডেটেড? হ্যাঁ, নয়তো এসব কথা বলতে না। অ্যান্ড আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, আমি আর বলবো না। তুমি প্লিজ আমায় ছেড়ে চলে যেও না। চলো না, আমরা দেখা করি। কতদিন হলো আমাদের দেখা হয় না, প্লিজ। আচ্ছা, কাল বিকালে আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে। এখন ফোন রাখ, আমি ব্যস্ত। আচ্ছা তুমি কাজ করো, আমি বিরক্ত করব না। খেয়াল রেখো নিজের। পরের দিন হৃদিতা ওর মাকে মিথ্যে বলে যে নীরার জন্মদিন সবাই শাড়ি পরে যাবে, তাই হৃদিতাও শাড়ি পরবে। আসমা বেগম কিঞ্চিত সন্দেহ হলেও প্রকাশ করে না। হৃদিতা শাড়ি পরে তার লম্বা চুলগুলো ছেড়ে দেয়। বাসা কিছুটা দূরে একটা মার্কেটে যায়। খুব সুন্দর একটা ঘড়ি কিনে পার্কে এসে অপেক্ষা করতে থাকে। সময়ের পর সময় যায়, কিন্তু সে আসে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, তবুও আসে না। হৃদিতা খুব কষ্ট পায়।
রিদিতা ছেলেটিকে ফোন করে কিন্তু নট রিচেবল বলে। রিদিতা বারবার ট্রাই করতে থাকে, কিন্তু ওপাশ থেকে একটা জবাব আসে, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রিদিতা রাগে দুঃখে কষ্টে কাঁদতে থাকে ল্যাম্পপোস্টের ধারের বেঞ্চটায় বসে। রিদিতার রাগে ঘড়িটাকে ছুঁড়ে মারে আর সেখান থেকে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে রিদিতা দেখে ছেলেটি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। রিদিতাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, কিন্তু শেষ মেসেজে ছেলেটা বলে, রিদিতা, ইউ আর নট মাই টাইপ। আমি আসলে তোমাকে ভালোবাসিনি কোনো দিন, কারণ আমি একটা সম্পর্কে ছিলাম। তার সাথে আমার ঝগড়া হওয়ার পর তার সাথে আমার কথা বলা বন্ধ হয়ে যায়। তখন আমার মাথায় জেদ চেপে ওঠে, ব্রেকআপটা মানতে পারছিলাম না, তাই ওকে ভুলতে আমি তোমার সাথে কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি এতটা জড়িয়ে যাবে। এটা জাস্ট ফান ছিল আমার এক্সকে দেখানোর জন্য। সেদিন তোমায় প্রপোজ করেছিলাম, আমি ওর উপর রাগ করে তোমার সাথে জড়িয়ে পড়ি, কিন্তু আমি তোমায় ভালোবাসি না। ও আমার কাছে ফিরে এসেছে, তাই তোমার সাথে কোনো সম্পর্ক রাখা সম্ভব না। ইটস জাস্ট আ ফান, সরি। রিদিতা বড় একটা ধাক্কা খায়। ইটস জাস্ট অ্যা ফান, তার জন্য ফান ছিল, কিন্তু এই সরল সহজ মেয়েটার কি দোষ ছিল? সে তো সত্যি ভালোবেসেছিল। রিদিতা অনেক ভেঙে পড়ে, সারাদিন রোমে পড়ে থাকে, পড়াশোনাও ঠিকমতো করে না, কেমন উদাস হয়ে তাকিয়ে থাকতো বারান্দা দিয়ে আকাশ পানে। একদম মূর্ছে গিয়েছিল। অনেক কষ্টে রিদিতার মা রিদিতাকে এই ডিপ্রেশন থেকে বের করে সবটা জানার পর তারপর ওই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে এখন পাশের এলাকাতেই এসেছে তারা। জোরে মেঘ গর্জনের শব্দে রিদিতার ভাবনায় ছেদ ঘটে। সে খেয়াল করে সে এতক্ষণ কান্না করছিল। কিছু কিছু স্মৃতি থাকে, হাজার চেষ্টা করলেও ভোলা যায় না। রিদিতাও ওর কষ্টটা ভুলতে পারেনি। এখনো এলাকা ছেড়ে দিলেও এলাকা ওকে ছাড়েনি। ঘুরে ফিরে সেই এলাকাতেই ওকে রোজ আসতে হচ্ছে টিউশনের খাতিরে। না, ওইসব স্মৃতি আমি আর কোনোদিনও মনে করতে চাই না, মনে করতে চাইই না। সেই বিশ্বাসঘাতককে একদমই মনে করতে চাই না। রিদিতা রিস্কা নিয়ে চলে আসে বাড়ি। শুভ্রব আপন মনে গান গাইছিল। তা বন্ধু, আজকাল তোমার কণ্ঠে অন্যরকম সুর, কাহিনী কি? কাহিনী তো অনেক আছে। কি কাহিনী দোস্ত? কারো প্রেমে পড়লি নাকি? প্রেমে তো পড়েছি সেই কবেই। কি বলিস, তুই প্রেমে পড়েছিস? মেয়েরা শুনলে তো আত্মহনন করবে। কে কি করবে আই ডোন্ট নো, বাট আমি তাকে না পেলে দুনিয়া ছরছর করে ফেলবো। কে সে? এক মায়াপরী। সে কি আমাদের ভার্সিটির কেউ? হ্যাঁ। তুই কি রিলেশনশিপে আছিস? না। তাহলে? আমরা কোনো সম্পর্কে নেই, আবার আছিও এক অদৃশ্য প্রেম বন্ধনে, অনুভূতির অন্তরালে যত্ন করে লুকানো সুপ্ত ভালোবাসায়। কে সে? নাম কি তার? নাম না হয়ে হচ্ছে নাই থাক, আগে থেকে পাই, তারপর সব জানতে পারবি। তোর সাথে তার দেখা হলো কিভাবে? এক গধূলি বেলায় তার সাথে আমার দেখা। তার কান্না মাখা মায়াবী মুখের মায়ায় পড়ে যাই। কি মায়া তাহার ওই দুই চোখে, তীরের মতো এসে বুকে লাগে রে দোস্ত। তা তোর মনের কথা জানাস না কেন? সময় মতো সব জানাবো। রিদিতা ঘুম থেকে লেটে ওঠার কারণে ওর ভার্সিটি আসতে লেট হয়ে যায়। রিক্সা থেকে নেমেই ও দৌড়ে ক্লাসে আসতে থাকে। শুভ্রপ সেই সময় গেটের সামনেই ছিল। রিদিতাকে দৌড়ে আসতে দেখে, আরে আরে আসতেন, নয়তো আবার পড়ে যাবে, ধরবো নাকি? রিদিতা রাগি রাগি লুকিয়ে শুভ্রপের দিকে তাকিয়ে বলে, আই ক্যান ম্যানেজ মাইসেলফ। তাহলে দৌড়াচ্ছ কেন? কুকুর তাড়া করেছে নাকি? কুকুর কেন তাড়া করবে? আমার ক্লাসে লেট হচ্ছে তাই আমি দৌড়াচ্ছি। আপনি রাস্তা ছেড়ে দাঁড়ালে যেতে পারতাম আর কি। ওহ, তাহলে যাও। রিদিতা যেতে ধরতেই কিছু একটার সাথে লেগে পড়ে যেতে ধরে, আর তখনই শুভ্রব ওকে ধরে নেয়। এই মেয়ে, তুমি কি ঠিকভাবে হাঁটতে পারো না? যখন তখন যেখানে সেখানে পড়ে যাও। আমার মনে হলো আপনি আমায় ল্যাং মেরেছেন। হোয়াট? কি রিস্ক কথাবার্তা? নিজে ব্যালেন্স রাখতে পারো না, আবার অন্যের উপরে দোষ চাপাচ্ছ। মেয়ে জাতিরা এমনই, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেই। তো দোষ তো আপনারই। আপনি আমার পথ আগলে দাঁড়িয়েছেন। মেয়েদের কিভাবে রেসপেক্ট করতে হয় জানেন না। একে তো ল্যাং মেরেছেন, তার উপর আবার অস্বীকার করছেন। হাউ ম্যানারলেস। একে তো হেল্প করলাম, তার উপর আমাকে অপবাদ। এই অপবাদ তো জাতি মানবে না। আমার তো এখন এটা মনে হচ্ছে যে তুমি ইচ্ছে করেই আমার সামনে পড়ো, যেন আমি তোমায় ধরি। সেদিন লাইব্রেরি, টিএসসি, আর আজকে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে বুঝি টাল সামলাতে পারো না।
হৃদিতার কথাটা খুব অপমানে লাগে। ওর খুব ঘৃণা হয় যে শুভ্রর মানসিকতা এমন। ছি, সেদিন স্টেজে বলা কথার সাথে এই কথার মিল পাচ্ছে না। সেদিন মনে হয়েছিল সে নিরহংকার, কিন্তু আজ মনে হচ্ছে তার মন মানসিকতা অনেক নিজ। মুখ সামনে কথা বলুন। ভার্সিটি সিনিয়র বলে যা খুশি তাই বলতে বা করতে পারেন না। আমি হোঁচট খেয়েছিলাম, পড়ে যেতাম, আপনি কেন ধরলেন? তার মানে আপনিও সেই একই ইচ্ছে পোষণ করেন? নীলা, জাস্ট শাট আপ। তোকে এত কিছু কে বলতে বলেছে? আর এই যে মিস কি নাম জানো? হ্যাঁ, মনে পড়েছে, হৃদিতা। তো মিস হৃদিতা, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সে ম্যানার্স নেই? একজন জুনিয়র, তাও আবার মেয়ে, তার সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি? ম্যানারলেস তো আপনি। শুভ্রব চোখ লাল করে রাগে নিজের হাত মুষ্টি বদ্ধ করে পারলে চড়ই লাগায় হৃদিতাকে। রিদি চল, ভাইয়াও রেগে গেছে, ডোন্ট মাইন্ড। চল রিদি চল। ভাইয়া, আপনার ওকে এভাবে বলা উচিত হয়নি।